অর্বাচীন অথবা নির্বোধ অথবা আমি বলবো অপরিণামদর্শী ইউনূস। উনার ফিরে যেতে হবে ওনার পরিবারে, বুঝতে হবে উনি কোথা থেকে এসেছেন। চট্টগ্রামের ওনার যে পরিবার, সেই পরিবার আসলে একজন লগ্নি ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে, 3 পুরুষ থেকে। আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের বর্ডার উন্মুক্ত করে দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারত একটা সেফ হ্যাভেন তৈরি করে বিভিন্ন জায়গায়। তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার, আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে 1 কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে, এবং আমার পরিবার সহ, আমি তখন শিশু ছিলাম, অনেকেই বাংলাদেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে। কিন্তু যারা স্থানীয় তখনও শান্তি কমিটি অথবা অন্যান্য ভাবে তা বসবাস করছিলেন নরমালি বাংলাদেশে, তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনূসের পরিবার। এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায়, যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি, যেসবগুলো অস্থাবর সম্পত্তি যেমন গয়না এবং এসবগুলো কারো কাছে রেখে যায়। এবং সেই পরিবারটা বহু ইনফরমেশন আছে যেটা নিয়ে দ্য ভয়েস কাজ করছে, একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্য, যে এই পরিবারের কাছে কিন্তু গচ্ছিত বহু জিনিস রেখে যায়, স্বর্ণালংকার, যেটা আর কখনোই রিটার্ন করা হয়নি। এবং আরো একটা বিষয়, এটা উন্মোচন করব না, অতএব আমরা এইটা বললাম কেন আমার কথার প্রারম্ভে, বিষয়টা দেখতে হবে যে আমাদের চরিত্র কিন্তু এখানে প্রতীয়মান, যে আমি একজন লগ্নি ব্যবসায়ী, খুব অনেক পারিবারিক ভাবে। অতএব বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতাকে ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলং করার জন্য যতদিন পর্যন্ত, কারণ এখন ওনার বয়স এবং ওনার হারানোর কিছু নেই, উনি অনেক কিছু ইতিমধ্যে বিভিন্নভাবে মেটিকুলাসলি ডিজাইন করে নিয়েছেন। যেমন শান্তির জন্য নোবেল, উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি, এবং ক্ষমতা আরোহণের, বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই 7 সিস্টারের কথা, এবং উনি আবারও বলছেন এই 7 সিস্টারের কথা। এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করা, এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায়, মানে জিও পলিটিক্সে যে প্রতিযোগিতা, এটা খুবই মানে রাজনৈতিক ভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবেই। সেখানে ইউনূস একজন অনুঘটক হিসাবে ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্নভাবে নিউজ মিডিয়ায় থাকার জন্য, এবং বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে মাইনরিটির উপর, আওয়ামী লীগ কর্মীদের উপর, বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর, সেসবগুলো থেকে দৃষ্টি এড়ানোর জন্য এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন, যেটা মানবদা বললেন যে উনি আবার কেন 7 সিস্টারের কথা নিয়ে আসছেন। খুবই স্বাভাবিক, যেহেতু ওনার অস্ত্রের বা রাজনৈতিক অস্ত্রের সীমিত। উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতায় আরোহণের প্রথম সপ্তাহে, বারবার বলছিলেন আমি সার্ক আবার নবায়ন করব বা অন্য আই ডোন্ট নো, সার্ক নিয়ে উনি কথা বলছেন। সেটা যেহেতু উনি সাকসেস হন নাই, এবং ওনার ওই 3-0 সেটাও এখন আর বলেন না, এখন উনি বারবার বলছেন 7 সিস্টার। এবং সেখানে উনি একজন চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন, অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্য বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে, যেটা আসলেই একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক ভাবে ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয়, সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনূস। কিন্তু ইউনূস যেহেতু অপরিণামদর্শী, বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত 7 মাসে, বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল, সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে, আরাকান আর্মিদের সাথে কাছে ইতিমধ্যে জাতিসংঘের প্রধান বা সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদেরকে সুগম পথ করে দেয়, তাদেরকে হেল্প করার জন্য। এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডেঞ্জারাস। এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন,
অনিচ্ছায় করছেন? এটার পেছনে কি অন্য শক্তি আছে? অতএব আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে উত্তরের। বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিকভাবে চীনের বহির্গামী বা যা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি, এটা শুধু আজকের মডার্ন চীন নয়, আদিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য, দখলদার জন্য তারা করেন না। তারা ইন্ট্রোভার্ট, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন। যেমন বাইরের শক্তি যাতে চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে, যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ। অতএব দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্য, দাদা আমি বলছি মানব দার কথা, যে চায়নাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না, চায়নাকে টেনে এনে কোনো গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না। দে আর স্মার্ট এনাফ টু সে দ্যাট আমরা ওই তাদের, আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ, চাইনিজ নেতারা সবসময় কিন্তু মৃদু হাসেন। তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু, কোন ব্যক্তি মৃদু হাসেন, যে উই নো হোয়াট উইল ডু, তুমি তোমার ক্রাই বলে যাও। আপনারা লক্ষ্য করেছেন, আমি শর্ট করে ফেলি, বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত, যেটা তার বিষয় নয় তাতে, অতএব এটা দেখাই যাচ্ছে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন। তিনি চাইনিজ প্রেসিডেন্ট, যিনি চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে অন্যদিন বলা যাবে, ওনার হাত ধরে আর ছাড়ছেন না, হ্যান্ডশেক করেই যাচ্ছেন, নাড়াচ্ছেন। সো এই যে বিষয়টা, সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী, আসো ইন্ডিয়ার সাথে, চায়না উইল নট ডু দ্যাট। ঐতিহাসিক ভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বছর ধরে সম্পর্কিত। 1947 সালে যে বিতর্কিত জাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো, তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা, এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত। কিন্তু ঐতিহ্যগত ভাবেই সর্বভারতীয় এই ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো ধরনের অবন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন, অ্যালার্জি হয়, আপনার মশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয়, রিঅ্যাক্ট করে, এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে। ঐতিহ্যগত ভাবে, সাংস্কৃতিক ভাবে বাংলাদেশ, বাঙালি এবং ভারতবর্ষ তারা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী, এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই। যারা এটা ভাবে তারা আসলেই তারা জানে না, যেটা এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পিএম মোদিকে লক্ষ্য করে সে প্রশ্নকর্তার উদ্দেশ্যে, মানে সাংবাদিকের প্রশ্ন করে উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে, অতএব আমার বন্ধু প্রাইম মিনিস্টারের উপর বাংলাদেশ ছেড়ে দিলাম। এই হাজার হাজার বা শত শত বছর বলতে, কাজ করছে বলতে বোঝাচ্ছে কিন্তু যে ঐতিহ্যগত ভাবেই এটা প্রাচীনতম ভারত, মানে যেটাকে আমরা ভারতবর্ষ বলি, তার অঙ্গ। অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে। শুধু ওই আমি বলছি, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনূস সরকার, সেটা প্রতিদিনই স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য। এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গাওয়ার্ড, যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, ওনার আন্ডারে 18টি সংস্থা কাজ করেন। উনি কিন্তু এইটা নিয়ে সংশয় উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন। অতএব বাংলাদেশের এই যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয়, বাঙালিরা দায়ী নয়, আমরা দায়ী নয়। এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনূস। উনি জীবিত থাকেন, ক্ষমতায় থাকেন আর না থাকেন, এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে এবং ইউনূসের সাথে যে হিজবুত তাহরির। আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা, যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, তিনি ওনার স্ট্যাটাসে সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহরির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের। সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। আমি যেটা বলছি, ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক
কোনো ধরনের খারাপ নয়। এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে, যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা কোটি কোটি টাকা ইয়ে করে, যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে, ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে। এবং এই যে উগ্রতা, এই যে রিলিজিয়াস উগ্রতা, এটা কিন্তু পিএম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন, আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম, ওনারা দ্বিপাক্ষিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি ভারতবর্ষে, আমরা ইন্দো প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব, এন্ড উই মিন ইট। এটা ওনারা বলেছেন। ধরনের ক্যাম্পেইন তৈরি করা, বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা, যেমন তারা আয়না ঘরের কথা বলে, যে বিষয়টা হলো তারা কিন্তু কখনই এটা প্রমাণ করতে পারে নাই যে আয়না ঘর বলতে মানুষের কাছে কিন্তু আয়না ঘরের কোনো ডেসক্রিপশন নেই। হোয়াট ইজ আয়না ঘর? আয়না ঘর, তারপর তারা বললো যে আয়না ঘর তারা তৈরি করলো। এটা প্রমাণিত, যে কারণ সেসবগুলো নতুন রং এন্ড এভরিথিং ইউ সি দ্যাট পিকচার। হ্যাঁ, আমরা ওই আমি শুধু বলে আপনাকে দিচ্ছি, সেই আয়না ঘর দেখানোর জন্য তারা মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না, যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল, তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো অপুলকিত হবেই এসবগুলো দেখে, কিন্তু এই যে হিজবুত তাহরির যে সদস্য, বর্তমান সরকারের যে উপদেষ্টা, সরকারি উপদেষ্টা, আমি এটা প্রতিবাদ করছি, বাংলাদেশের এখন কোন সরকার লিগাল ভাবে নেই, অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে। এবং বাংলাদেশের, আমি সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্টেও ধরেন, তারপরেও 33% মানুষ এই যে যেই রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে। তাহলে যদি 33% 18 কোটির হয়, তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার। অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে, তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন 8 থেকে 10 কোটি মানুষ, তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন। অন দা টপ অফ দ্যাট, যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনূস সরকারের মাধ্যমে, যেটা হলো গণমাধ্যম, 32 নাম্বার পৃথিবীর ঐতিহ্য। কারণ একটি রাষ্ট্রের, সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির, আপনি বলতে পারেন আদি গৃহ, সুতিকা গৃহ অর সামথিং লাইক দ্যাট, বর্ন হাউস, সেইটাকে যখন আঘাত করা হলো, যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি, এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনূস তার কখন বিচার হবে। ওনারা একটি করলেন, সেটা হলো ওয়ান চায়না পলিসি। আই রিপিট, ওয়ান চায়না পলিসি। তো ওয়ান চায়না পলিসির অর্থ হলো তাইওয়ান চায়নার অংশ, যেটা সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না, তাইওয়ান হলো আমেরিকা, এবং আমেরিকার এই পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই, আগামীতেও নেই, ভবিষ্যতেও থাকবে না। এবং সেখানে আমি আবার শব্দটা বলি যে অর্বাচীন, এই ইউনূস, উনি যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন, যেটা আসলে রিপোর্টটা অবশ্যই আসছে, সেখানেই আমি উল্লেখ করেছিলাম যে চায়নার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, সেটা যেমন অর্থনৈতিক তেমন সামরিক, এবং সেই সামরিক দিক দিয়ে ওরা চায়নাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানকে চায়নার অংশ হিসেবে কখনোই গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র। অতএব ডক্টর ইউনূসের যে বিষয়টা উনি ঘটিয়ে আসলেন এবং যে সকল চুক্তি উনি করেছেন, এবং বঙ্গোপসাগরকে যেখানে আমেরিকা 71 সন থেকেই আমরা জানি, তার আগে থেকেই নিশ্চয়ই 71 সন থেকে জানি যে আমেরিকার একমাত্র মানে খুব বড় একটা প্রজেক্ট, এবং এটা 30 বছর ব্যাপী প্ল্যান করে করে এগিয়ে নেওয়া হচ্ছে, যে তাদের প্রেজেন্স থাকা বঙ্গোপসাগরে। কারণ বঙ্গোপসাগরের চতুর্দিকে দেখেন, প্রায় চতুর্দিকে হলো ভারতবর্ষ, ওই দিক দিয়ে আন্দামান, এদিক দিয়ে ভারতের, অতএব সেখানের উপস্থিতি একচ্ছত্র ভাবেই ভারতের উপস্থিতি সবচেয়ে বেশি, যদিও আন্তর্জাতিক পানিতে আমরা কেউ কাউকে বাধা দিতে পারবো না, কিন্তু বঙ্গোপসাগরের এই অঞ্চলে ভারতের ফিজিক্যাল উপস্থিতির জন্য ভারত যে কাজটুকু, ভারত বলছি বা যুক্তরাষ্ট্র যে কাজটুকু করে যাচ্ছে, সেটার বিরুদ্ধে ইউনূস গিয়ে ওনাকে ডেকে আনার অর্থ হলো যে ভারত, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি,
যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে, এটা কিন্তু এমনি এমনি নয়। বা আমেরিকান যে পররাষ্ট্র নীতি, তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়। অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ, এমনকি উনি উনি বাংলাদেশের বা ইন্ডিয়ার সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম যে বর্ডার, সেটা হলো ভারতের বাংলাদেশ বর্ডার। সেই আমাদের প্রতিবেশী, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে একচ্ছত্র ভাবে যাদের সহযোগিতায়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রাষ্ট্রকে উনি অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা, চায়না যাওয়ার আগে। কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের বাইলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী, সেই জন্য উনি অনেকটাই এই গেমটা বলবো, এই গ্যাম্বলিংটা করে আসলেন চায়না গিয়ে, যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগন্যাল আমরা পাচ্ছি, তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা। সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোনো অ্যাকশন, আমি সেভাবে যাব না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকশন গুলো যে রকম হতে পারে, তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন, এবং ভারত